হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 7-এর তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সময় এবং গতি। তো এই চ্যাপ্টারটা আজকে পড়বো। তো প্রথমে এর ইংলিশ টার্মগুলো আমরা একটা জেনে নেবো, কেননা ইংলিশ টার্মগুলো তোমাদের এখনকার যে এডুকেশন সিস্টেম সেটা তার জন্য জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সময়টা আমরা ইংলিশে বলি টাইম, এটাকে কি লিখবো ইংলিশে? টাইম অ্যান্ড গতিকে কি বলি? মোশন। টাইম অ্যান্ড মোশন। এবার দেখো, আমরা জানি দু রকমের বস্তু হয়। এরকম একটা বস্তু আছে, সেই বস্তুটা ধরো এই টেবিলের উপর স্থির অবস্থায় রাখা আছে। তাহলে এই বস্তুটা যদি সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে তাহলে সেটাকে আমরা কি বলবো? স্থির বস্তু বলবো। আর যদি কোনো বস্তু সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করে, মানে একটা সময় বস্তুটা এখানে ছিল, কিছু সময় পরে দেখছি বস্তুটা এখানে চলে এসছে, তাহলে সময়ের সঙ্গে তার কি হচ্ছে? অবস্থানটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই ধরনের বস্তুকে আমরা কি বলবো? গতিশীল বস্তু বলবো। বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল বস্তু। এইবার এই যে গতি বলছি আমরা, এই গতির অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলোকে তোমাদেরকে পড়তে হবে। যেমন ধরো প্রথমেই দেখো, বইয়ের প্রথমেই রয়েছে, প্রথম 5টি ভাগ আছে। এক হচ্ছে সরল রৈখিক গতি, এটাকে বলে স্টেট লাইন মোশন। সরল রৈখিক গতি। এরকম একটা বস্তু আছে, সেই বস্তুটা যদি সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে সেই ধরনের গতিকে আমরা, সরল রেখা মানে এরকম, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি বলবো। তাহলে এটা কিন্তু একমাত্রিক গতি, এটা হচ্ছে একটা একমাত্রিক গতি। এ শুধু এই দিকেই যেতে পারে, এই দিকে কিন্তু আসতে পারবে না। এটা সরল রেখা বরাবর, তাহলে শুধু এই দিক বরাবর চলবে, তাহলে এটাকে কি বলবো? একমাত্রিক গতি। আচ্ছা, তাহলে উদাহরণ কি হবে সরল রৈখিক গতির উদাহরণ? সরল রৈখিক গতির উদাহরণ হচ্ছে, তোমরা প্রত্যেকে সাইকেল চালাও, তা সাইকেল যখন তোমরা স্ট্রেট লাইন মানে সরল রেখা, সাইকেলটাকে নিয়ে যখন সরল রেখা এরকম সোজা যাবে সরল রেখা বরাবর, তাহলে তখন সেটা কি হয়ে যাবে? সরল রৈখিক গতি। তাহলে উদাহরণের ঘরে আমরা কি লিখব? যে একটি চলন্ত সাইকেলের গতি সরল রেখা বরাবর। তারপরে 2 নম্বরে কি আছে? বৃত্তাকার গতি। 2 নম্বরে হচ্ছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি হচ্ছে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে, এই হচ্ছে সূর্য, তার চারপাশে কি হচ্ছে? আমাদের পৃথিবীটা এরকম করে তার চারিদিকে কি হচ্ছে? ঘুরছে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এই ধরনের গতিকে আমরা কি বলবো? বৃত্তাকার গতি। আর একটার ভালো উদাহরণ হচ্ছে, আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে ভালো করে দেখব যে এই হচ্ছে নিউক্লিয়াস, সেটা হচ্ছে স্থির এবং তার বাইরে ইলেকট্রনগুলো কি হচ্ছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি হচ্ছে? এভাবে ঘুরছে। তাহলে এটাও হচ্ছে একটা বৃত্তাকার গতির হচ্ছে উদাহরণ। তাহলে সরল রৈখিক গতি এবং বৃত্তাকার গতি বোঝা গেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এটাকে বলা হয় রোটেশনাল মোশন। ঘূর্ণন গতি, এটাকে আমরা কি বলি ইংলিশে? রোটেশনাল মোশন। আচ্ছা, ঘূর্ণন গতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা, ধরো তোমার ঘরে যে ফ্যানটা রয়েছে, তো এই হচ্ছে ফ্যানটা, দেখো ভালো করে ফ্যানের দিকে তাকাও, এই হচ্ছে ফ্যান, ঠিক আছে? তাহলে ফ্যানটা এইটা একটা রড দিয়ে আমাদের ছাদের সঙ্গে বাঁধা রয়েছে, আর তার চারিদিকে এরকম কি হচ্ছে? ব্লেড রয়েছে। তাহলে দেখো এই বরাবর দেখো একটা রড আছে, তাহলে এই রডটা কিন্তু কখনো নড়বে না, এটা একটা জায়গায় ফিক্স। তাহলে এটাকে আমরা কি বলবো? অক্ষ। তাহলে ঘূর্ণন হলে তার একটা কি হবে? অক্ষ থাকবে, এটাকে ইংলিশে আমরা বলি অ্যাক্সিস। তাহলে যে নির্দিষ্ট অক্ষের, যে নির্দিষ্ট সরলরেখার
অ্যারাউন্ডে বা যে নির্দিষ্ট রেখার চারিদিকে এটা ঘুরছে সেটাকে আমরা কি বলবো, অক্ষ বলবো। বেশ, এইবার দেখো তাহলে এটা কি ধরনের গতির উদাহরণ, তাহলে ফ্যানটা এরকম করে ঘুরছে, তাহলে এটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। এছাড়া আমরা বলতে পারি লাট্টুর গতি। লাট্টুটা কি হচ্ছে একটা জায়গায়, এই হচ্ছে লাট্টু, লাট্টুটা কি হচ্ছে একটা জায়গায় যদি দাঁড়িয়ে ঘোরে, ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, লাট্টুটা কিন্তু এরকম করে সরছে না, একটা জায়গায় দাঁড়িয়ে যদি লাট্টুটা ঘোরে তাহলে সেটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। এইবার দেখো মিশ্র গতি। মিশ্র গতি কিরকম হতে পারে, বা সেটাকে আমরা বলতে পারি 4 নম্বর হচ্ছে মিশ্র গতি। তাহলে এখানে হচ্ছে সরল রৈখিক গতি থাকবে প্লাস হচ্ছে ঘূর্ণন গতি থাকবে, দুটো একসঙ্গে থাকবে। যেমন এক্ষুনি বললাম লাট্টুর গতি, তাহলে লাট্টুটা ধরো এরকম করে ঘুরছে, আর ঘোরার সঙ্গে সঙ্গে এই ঘুরছে, এরকম করে ঘুরছে, আর ঘোরার সঙ্গে সঙ্গে লাট্টুটা কি হচ্ছে মেঝেতে, তুমি দেখবে যদি লাট্টু ঘোরাও যে মেঝেতে লাট্টুটা কিন্তু এরকম এরকম করে চলতে থাকবে, ঠিক আছে, সামনের দিকে যদি এরকম এরকম করে চলতে থাকে অবশ্যই সেটা স্ট্রেট লাইনে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, রৈখিক গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণ। তাহলে এখানে দুটো গতি রয়েছে, একটা হচ্ছে ঘূর্ণন গতি, এবং লাট্টুটা যদি আমরা দেখি এটা সরল রেখায় চলছে তাহলে বলতে পারি এর সঙ্গে সরল রৈখিক গতিও রয়েছে। এছাড়া আর একটা উদাহরণ হচ্ছে সাইকেলের চাকার গতি। দেখো সাইকেলের চাকার যে গতিটা, তাহলে সাইকেলের চাকাটা কি হচ্ছে এরকম, এই যে অক্ষ, অক্ষর চারিদিকে ঘুরছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো ঘূর্ণন গতি। আর তার সঙ্গে সঙ্গে সাইকেলটা যদি আমরা সরল রেখায় চালাই, স্ট্রেট লাইন বরাবর চালাই, তাহলে বলতে পারবো সেখানে সরল রৈখিক গতিও রয়েছে। এই ধরনের গতিগুলোর মধ্যে দুটো করে গতি রয়েছে, এক হচ্ছে সরল রৈখিক গতি আর দুই হচ্ছে ঘূর্ণন গতি, সেই জন্য এই ধরনের গতিগুলোকে আমরা কি বলবো, মিশ্র গতি। আর নেক্সট হচ্ছে বক্রপথে গতি। 5 নম্বরটা কি, বক্রপথে গতি বা কার্ভিলিনিয়ার মোশন। তাহলে বক্রপথে গতি মানে কি, ধরো সাইকেলটা তুমি এরকম করে বাঁক নিচ্ছ, কোনো কোনো বাঁকের মোড়ে হচ্ছে এরকম করে বাঁক নিচ্ছ, তাহলে সেটা কি হচ্ছে একটা বক্রপথে গতি হয়ে যাচ্ছে। তাহলে এখানে পথটা কিন্তু সরল রেখা আর থাকলো না, এটা এরকম করে বেঁকে গেছে, যখন এরকম বেঁকে যাবে তখন সেটাকে কি বলবো, বক্রপথে গতি। তাহলে এই 5 রকমের গতি রয়েছে। এবার পরে বইয়ের একটা টেবিল দেওয়া আছে, দেখো সেই টেবিলে অনেকগুলো ঘর দেওয়া আছে, অনেকগুলো হচ্ছে উদাহরণ দেওয়া আছে তোমাদের, সেইগুলোকে কোন ধরনের গতি সেটা বলতে বলেছে। তো 1 নম্বরটা করে দিয়েছে। 2 নম্বরে কি বলেছে, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, তাহলে এই হচ্ছে আমাদের ঘড়ি, এই হচ্ছে ঘড়ির কাঁটা, তাহলে এই যে কাঁটাটা এরকম এরকম করে ঘুরছে, তাই তো, তাহলে ঘড়ির কাঁটার এই যে অগ্রভাগের গতি, এটাকে আমরা কি ধরনের গতি বলতে পারবো, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এটাকে কি ধরনের গতি বলতে পারবো, দুটো হতে পারে, গুলিয়ে না যায়, একটা হচ্ছে বৃত্তাকার গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। তো এই দুটোর মধ্যে কোনটা হবে, এটা এখানে শুধুমাত্র এইটুকু চেয়েছে, এইটা এই পয়েন্টটা চেয়েছে, ঠিক আছে, এই পয়েন্টে এরকম এরকম করে ঘুরছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বৃত্তাকার গতি বলবো, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, বৃত্তাকার গতি বলবো। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি। তাহলে ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি, এই হচ্ছে ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এখান থেকে একটা পাথর আমি কি করলাম, এরকম করে ছুঁড়ে দিলাম, পাথরটা এরকম করে পড়বে, ঠিক আছে, তাহলে এটা কি ধরনের গতি, এটা হচ্ছে বেঁকা পথে পড়ছে, তাহলে বক্র পথে গতি, এটা হয়ে যাবে বক্র পথে গতি। নেক্সট আছে নাগরদোলার গতি। নাগরদোলার কি হয়, একটা অক্ষ হচ্ছে ফিক্স থাকবে, তার চারপাশে হচ্ছে এরকম করে ঘুরবে, তাহলে এটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। নাগরদোলার গতি হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে আছে এক জায়গায় দাঁড়িয়ে থাকা লাট্টুর গতি, এটা এক্ষুনি বললাম, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে শুধুমাত্র অ্যান্সার হয়ে যাবে ঘূর্ণন গতি। তারপরে বলেছে ঘড়ির পেন্ডুলামের গতি। ঘড়ির পেন্ডুলামের গতি, তাহলে পেন্ডুলাম মানে কি, এরকম একটা আগেকার দিনে ঘড়িগুলোতে এরকম একটা ভারী বস্তু থাকতো, সেই বস্তুটা কি হতো, এরকম এরকম করে দুলতো, ঠিক আছে, তাহলে এই পাতটা কিরকম হবে, এরকম, তাহলে এই পাতটা কিরকম হচ্ছে, বক্রপথে গতি, এটা উদাহরণ, এটার অ্যান্সার কি হয়ে যাবে, বক্রপথে গতি। নেক্সট হচ্ছে যে
সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। তাহলে যেহেতু সোজা রাস্তায় চলছে তাহলে সরল রেখা, এটার অ্যান্সার হয়ে যাবে সরল রৈখিক গতি। নেক্সট হচ্ছে সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি, কারণ এখানে দুটোই রয়েছে, এক হচ্ছে সরল রৈখিক গতি এবং এক হচ্ছে আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এটা হচ্ছে একটা মিশ্র গতির উদাহরণ। তাহলে এখানে অ্যান্সারে কি লিখবো, মিশ্র গতি, ব্র্যাকেটের মধ্যে লিখবো সরল রৈখিক প্লাস হচ্ছে ঘূর্ণন। তারপরে হচ্ছে স্ক্রু ড্রাইভারের গতি। স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা কি করি, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রুগুলোকে খুলি। তাহলে এটা কি ধরনের গতি হয়ে যাচ্ছে, ঘুরছে এরকম করে একটা অ্যাক্সিসের রেসপেক্টে বা একটা অক্ষের রেসপেক্টে এরকম করে ঘুরছে, তাহলে এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে ঘূর্ণন গতি। আর নেক্সট হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি। পাখার গতি এখুনি করলাম, এটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে টেবিলটা তোমাদের কমপ্লিট। নেক্সট যেটা আমাদের পড়তে হবে দেখো, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আর সরণ। দূরত্বকে আমরা ইংলিশে বলি ডিস্টেন্স, আর সরণকে আমরা ইংলিশে বলি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। তাহলে গতিশীল বস্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দূরত্ব কি হবে, বাড়বে। এই একটা বস্তু আছে, এটা যত সময় যাবে তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে, বাড়তে থাকবে। যেমন ট্রেনের, বাসে, এগুলো আমরা দেখেছি ব্যবহারিক জীবনে। তাহলে এদের দূরত্বগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, দূরত্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কখনো কমবে না। বেশ, দূরত্বের কনসেপ্ট রয়েছে। তাহলে দূরত্বকে আমরা কি বলবো, যে এর এককগুলো আগে আমরা দেখে নিই, তারপরে আসছি। একক, এসআই একক হচ্ছে দূরত্বের মিটার, দুজনেরই মিটার, ঠিক আছে, দূরত্ব এবং সরণ দুজনেরই হচ্ছে মিটার, এসআই একক। আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে, ছোট করে লিখলাম, সেন্টিমিটারটা হচ্ছে সিজিএস, দুজনেরই দূরত্ব এবং সরণ। এবং মনে রাখবে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। তার মানে কি, দূরত্বের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই, যেদিকে খুশি হতে পারে, এদিকে 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 এদিকে। কিন্তু সরণের কি হবে, একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, হয় এদিক থেকে এইদিকে, নাহলে এদিক থেকে এইদিকে, নাহলে এদিক থেকে এইদিকে, যে কোনো একটা দিকে হবে পার্টিকুলার। তাহলে এইটাকে সেই জন্য কি বলবো, ভেক্টর বলবো। তাহলে ভেক্টর কোনগুলোকে বলি, যাদের মান এবং অভিমুখ দুটোই থাকবে। মান মানে তার একটা ভ্যালু থাকবে। যেমন বললাম, ধরো রমেশ 2 মিটার উত্তর দিকে গেছে, তাহলে কি হচ্ছে, 2 মিটারটাকে মান বোঝাচ্ছে, আর উত্তর দিকটা তার কি হচ্ছে, অভিমুখ বোঝাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি সরণ দিচ্ছে। আর যদি আমি বলি যে রমেশ 2 মিটার গেছে, তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে। কারণ এখানে আমরা কিন্তু কোনো দিক হচ্ছে নির্দিষ্ট করে দিইনি। তাহলে রমেশ 2 মিটার উত্তর দিকেও যেতে পারে, দক্ষিণ দিকেও যেতে পারে, পূর্ব পশ্চিম যেদিকে খুশি যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, স্কেলার রাশি। এবার দেখো, এই সরণ টার্মটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সরণ জিনিসটা কি, ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, এ আর বি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এবার এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে স্কুল। তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, আবার স্কুল থেকে বাড়িতে কি করলে, ফিরে চলে এলে, এবং তোমার স্কুল থেকে বাড়ির দূরত্বটা বলে দিয়েছি আমি 5 কিলোমিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব খুব সহজ, এদিক থেকে এদিকে 5 মিটার গেছো, আবার এদিক থেকে এদিকে 5 মিটার গেছো, তাহলে দূরত্ব কত হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে 5 + 5 মানে হচ্ছে 10 মিটার, 10 কিলোমিটার। আর সরণের ক্ষেত্রে মনে রাখতে হবে, সরণের ক্ষেত্রে যে জিনিসটা ভালো করে শুনবে, এটা সরণের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে বিন্দু থেকে শুরু করেছে সেটাকে আমরা কি বলবো, প্রাথমিক অবস্থান, আর যে বিন্দুতে এসে শেষ করেছে সেটাকে আমরা কি বলবো, অন্তিম অবস্থান। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান দুটোই কিন্তু একই বিন্দু, কারণ এইখান থেকেই শুরু করেছে আবার এখানেই শেষ করেছে। তাহলে সরণ বের করতে গেলে আমাদের প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্বটা দেখতে হবে। তাহলে এখানে প্রাথমিক এবং অন্তিম অবস্থান যেহেতু একই, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, সরণ হয়ে যাবে তোমার 0, এক্ষেত্রে সরণ হয়ে যাবে 0।
বেশ, এবার বলো, এই একটা ফিগার দিলাম, ধরো একজনা এ থেকে বি তে গেছে, আর আবার বি থেকে সি তে গেছে, প্রথমে এইদিকে গেছে এরকম, তারপরে আবার এই দিকে গেছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে এইটা ধরো বলে দিলাম 5 কিলোমিটার, আর এইটা হচ্ছে 3 কিলোমিটার, তাহলে দূরত্ব কত হয়ে যাবে? 5 আর এদিকে 3, দূরত্ব বের করা খুব সহজ, যোগ করে দেবে, 5 আর 3 হচ্ছে 8 কিলোমিটার। আর সরণ যখন বার করতে হবে, সেটা তোমাকে কি বললাম, প্রাথমিক বিন্দু এখান থেকে শুরু করেছে, আর এটা হচ্ছে অন্তিম বিন্দু, এখানে শেষ করেছে, দুটোকে তোমরা একটা সরল রেখা দিয়ে যুক্ত করো, তাহলে এই যে দূরত্বটা পাবে, এইটা হবে তোমার সরণ, এ থেকে সি এর, ঠিক আছে, এ থেকে সি এর যে দূরত্বটা, সেইটা হয়ে যাবে সরণ। এবার এইটা ফর্মুলা দিয়ে বের করা যায়, কিন্তু তোমাদের এখন ম্যাথে ফর্মুলাটা নেই, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য এটা জেনে রাখবে। এইবার দেখো দূরত্ব এবং সরণ চলে গেল, এরপরে আছে বেগ, বেগ এবং দ্রুতি। দ্রুতি ও বেগ, দ্রুতিকে আমরা ইংলিশে বলি স্পিড, আর বেগকে আমরা ইংলিশে বলি ভেলোসিটি, VELOCITY, ভেলোসিটি। তাহলে একইভাবে এদের একক কি হবে এবং কোনটা স্কেলার ভেক্টর সেটা দেখবো। তাহলে আগে সংজ্ঞাটা দেখে নি, দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এবার এই সংজ্ঞাটাকে আমরা অনেক সময় এইভাবে বলি, ধরো নিচেরটাকে আমরা একক বানিয়ে দিলাম, ঠিক আছে, সংজ্ঞাটা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, ঠিক আছে। এই সংজ্ঞাটা যদি আসে তাহলে আমরা এটা লিখবো। এবার দ্রুতির একক কি হবে? উপরে কি রয়েছে? দূরত্ব, নিচেতে কি রয়েছে? সময়। তাহলে দূরত্বের এসআই একক কি হয়? মিটার, আর সময়ের এসআই একক কি হয়? সেকেন্ড। তাহলে দ্রুতির এসআই একক কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। এটাকেই লেখা হয় মিটার, আর সেকেন্ডটা যেহেতু নিচেতে আছে উপরে তুলে দিলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। দ্রুতির একক হয়ে যাবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এবং এখানে দেখো দূরত্ব স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, দুটোই হচ্ছে স্কেলার রাশি, এই দুটো শুধুমাত্র মান আছে, তাহলে এটাও একটা স্কেলার রাশি, তাহলে দুটি কি হয়ে যাবে? স্কেলার রাশি। এরপরে আসবো আমরা বেগ। বেগের সময় হয়ে যাবে উপরটা সরণ, তাহলে সরণের পরিবর্তন, পুরোটা আমি লিখছি না, সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তোমরা নোটসে অবশ্যই লিখবে পুরোটা, সময়ের পরিবর্তন। তাহলে এখানে সংজ্ঞাটা কি হয়ে যাবে? একক সময়ে সরণের পরিবর্তনকে ওই বস্তুর বেগ বলে। বুঝা গেছে? এবার দেখো সরণটা ভেক্টর, তাহলে বেগটা কি হয়ে যাবে? এটাও হচ্ছে ভেক্টর, তাহলে এটার একটা মান থাকবে এবং তার সঙ্গে একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। এটার একক কি হবে? সরণের একক মিটার, সময়ের একক মিটার, তাহলে একই হবে মিটার পার সেকেন্ড, দুটির মতোই একই হবে, কিন্তু দুটির সঙ্গে পার্থক্য কি? এটা হচ্ছে ভেক্টর রাশি, এটার মানের সঙ্গে সঙ্গে অভিমুখ থাকবে, কিন্তু দুটি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই। বেশ, তাহলে আমি তোমাকে ধরো বললাম যে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা আমি কি বলেছি? বেগ বলেছি না দ্রুতি বলেছি? অবশ্যই এটা দ্রুতি বলেছি, কারণ কোনো নির্দিষ্ট দিক আমি বলে দিইনি, শুধুমাত্র মানটা বলেছি। কিন্তু যখন বলে দিলাম একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে উত্তর দিকে, বা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে উত্তর দিকে, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে উত্তর দিকে, তাহলে উত্তর দিক মানে একটা নির্দিষ্ট দিক বলে দিলাম, তাহলে এটা তখন হয়ে যাবে বেগ। তাহলে বেগ এবং
দুটির মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে? বেশ, নেক্সট আছে তোমাদের গড় বেগ আর গড় দ্রুতি। গড় বেগ এবং গড় দ্রুতি, এটা খুব সুন্দর। ধরো ভালো করে দেখবে, ধরো তুমি প্রথম 1 সেকেন্ডে এ থেকে বি তে গেছো, পরের 1 সেকেন্ডে বি থেকে সি তে গেছো, আবার পরের 1 সেকেন্ডে সি থেকে বি তে গেছো। তাহলে এই এ থেকে বি এটা, বি থেকে সি এতটা, আর সি থেকে ডি এতটা। তাহলে এইগুলো অতিক্রান্ত দূরত্বগুলো কি সেম সেম একই না আলাদা? অবশ্যই এটা কম, তারপর আরো বেড়ে গেছে, তারপরে দেখো আরো বেড়ে গেছে। তাহলে যখন সমান সময়ের ব্যবধানে অসম দূরত্ব যাবে তখন সেটাকে আমরা কি বলবো? অসম দ্রুতি। ঠিক আছে, সেটাকে কি বলবো? অসম দ্রুতি। আর যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যায় তাহলে সেটাকে কি বলবো? সমদ্রুতি। সেটাকে কি বলবো? সমদ্রুতি। বুঝা গেছে? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি সবগুলো সমান সমান হয় তখন সেটাকে কি বলবো? সমদ্রুতি। একইভাবে বেগের ক্ষেত্রে হবে, যদি সরণটা সমান হয়, ঠিক আছে, সমান সময়ের ব্যবধানে সরণটা সমান হয় তাহলে সেটাকে কি বলবো? সমবেগ। আর সরণটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেটাকে কি বলবো? অসমবেগ। এইবার অসম বেগ এবং অসম দ্রুতি যখন হবে তখন আমাদের গড় বের করতে হবে। ঠিক আছে, তাহলে অসম বেগ হলে তখন আমাদেরকে গড় বেগ বের করতে হবে। একইভাবে যখন অসম দ্রুতি হবে তখন আমাদেরকে গড় দ্রুতি বের করতে হবে। তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি কিভাবে বের করব? ধরো তোমাকে বললো যে প্রথম 1 সেকেন্ডে একটা গাড়ি 2 মিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে, মানে টোটাল 2 সেকেন্ড, 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড মানে টোটাল 2 সেকেন্ডে গেছে 4 মিটার, আর আরো 1 সেকেন্ড পরে মানে টোটাল 3 সেকেন্ড পরে গেছে 20 মিটার। তাহলে এটা প্রথম আমাদেরকে চেক করতে হবে এটা এখানে অবশ্যই দূরত্ব দিয়েছি, তাহলে এটা চেক করতে হবে যে দূরত্বটা সমান না অসমান। তাহলে গ্যাপটা দেখো, এই যে গ্যাপটা, এখানে 2 গ্যাপ, এখানে 16 গ্যাপ, তাহলে সমান সমান নয় কিন্তু। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা অসম দ্রুতি। তাহলে অসম দ্রুতি হলেই আমাদেরকে কি বের করতে হবে? গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে মোট সরণ বাই, সরি দ্রুতি বার করছি, তাহলে মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তাহলে মোট সময় কত লেগেছে আর মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, তাহলে 2 মিটার, 4 মিটার আর 20 মিটার সবগুলো যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 26 মিটার। আর সময়টা কত? 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে 3 সেকেন্ড। এগুলো যোগ করে দিলে হবে না, এটা কিন্তু 1 সেকেন্ড, এটা তারপরের 1 সেকেন্ডের দূরত্বটা বলা আছে, আর এটা তারপরের 1 সেকেন্ডের দূরত্বটা বলা আছে। ঠিক আছে, তাহলে এরকম করে না লিখে আমরা লিখি পরের 1 সেকেন্ড। ঠিক আছে, আবার এটা হচ্ছে পরের 1 সেকেন্ড, এখানে নেক্সট 1 সেকেন্ডে, এটা হচ্ছে নেক্সট 1 সেকেন্ডে। তাহলে টোটাল হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে গড় দ্রুতির ভ্যালু মান কত হয়ে যাবে? 26/3 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা গড় বেগ বের করব, এবং গড় বেগের সময় আমরা ফর্মুলাটা কি ইউজ করব? গড় বেগ তখন হয়ে যাবে মোট সরণ বাই মোট সময়। এভাবে আমরা গড় বেগটাকে বের করতে পারবো। ঠিক আছে, এগুলোর আরো ডিটেলস আমরা একটু উঁচু ক্লাসে গেলে তখন পড়বো।
এইবার দেখো নেক্সট যেটা আছে ত্বরণ, ত্বরণ এবং মন্দন। ত্বরণকে আমরা ইংলিশে বলি অ্যাক্সেলারেশন। ত্বরণকে ইংলিশে আমরা কি বলবো? অ্যাক্সেলারেশন। ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে যদি সংজ্ঞা লিখতে বলে তাহলে এইভাবে লিখবো যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ওই বস্তুর হচ্ছে ত্বরণ বলে। এবার ত্বরণের যদি একক বের করতে হয় তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগের একক, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো নিচেতে দুটো সেকেন্ড আছে, এটা মানে তো মিটার পার সেকেন্ড, আর এটা মানে 1/সেকেন্ড। তাহলে দুটো সেকেন্ড আছে, তাহলে এই একটা সেকেন্ড আর এই একটা সেকেন্ড, দুটো সেকেন্ড মিলে হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবেও লিখতে পারি মিটার, নিচেতে থাকলে সেটা উপরে লিখলে -2 দিয়ে আমরা লিখতে পারি। তাহলে এটা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এভাবেও লিখতে পারি। ত্বরণ হচ্ছে যেহেতু বেগ হচ্ছে ভেক্টর, সেহেতু ত্বরণটাও হচ্ছে একটা ভেক্টর রাশি। ত্বরণটাও হয়ে যাবে একটা ভেক্টর রাশি। ত্বরণের যদি আমরা ব্যবহারিক এক্সাম্পল বা উদাহরণ দেখি তাহলে হচ্ছে আমরা যখন ট্রেনে চাপি তখন হচ্ছে ট্রেনটা যখন স্টেশনে থাকে, এই স্টেশনে কি হয়? প্রথমে স্থির অবস্থায় থাকে, ঠিক আছে? তারপরে কি হয়? ট্রেনটার আস্তে আস্তে বেগটা কি হয়? বাড়তে থাকে। তাহলে এই যে বেগ বাড়ছে আস্তে আস্তে, সেটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। আবার ট্রেনটা যখন কোনো স্টেশনে থামবে তখন এর বেগটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে? তাহলে বেগ যখন কমবে তখন সেটাকে আমরা বলবো মন্দন। তাহলে সময়ের সাপেক্ষে যদি বেগ বাড়ে সেটাকে আমরা বলবো ত্বরণ, এবং সময়ের সাপেক্ষে যদি বেগ কমে সেটাকে আমরা বলবো মন্দন। এবং মন্দনটাকে আমরা ঋণাত্মক ত্বরণও বলি, কারণ এটা ত্বরণের ঠিক উল্টো, ঠিক আছে? এই জন্য এটাকে ঋণাত্মক ত্বরণও বলতে পারি। তাহলে যদি বলে যে একটি বস্তু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এর মানেটা কি দাঁড়িয়ে যাবে? যেহেতু মাইনাস আছে তাহলে এটা বোঝাচ্ছে তোমার মন্দন। তাহলে এখানে কিন্তু সময়ের সাপেক্ষে বস্তুর বেগ কি হবে? কমবে। আর যদি এটা কিছু না থাকে তার মানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে সময়ের সাপেক্ষে তার বেগটা কি হবে? বৃদ্ধি পাবে। ত্বরণ মানে বেগের বৃদ্ধি আর মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস। এবার এখানে আর একটা কোশ্চেন আছে যে ত্বরণের এককে সেকেন্ড স্কোয়ার কথাটা দুবার আসে কেন? সেটা এক্ষুনি আমরা দেখলাম যে ত্বরণের যে একক, সেটা এককটা হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে সেকেন্ড এই কথাটা দুবার আসছে। দুবার কেন আসছে? একবার বোঝাচ্ছে বেগের পরিবর্তনকে, আর একবার কি বোঝাচ্ছে? সময়ের পরিবর্তনকে। তাহলে বেগের পরিবর্তনের জন্য একটা সেকেন্ড পাচ্ছি, আর সময়ের পরিবর্তনের জন্য একটা সময় পাচ্ছি। তাহলে এই দুটো মিলে হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব আসছে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইবার এখান থেকে তোমাকে এরকম দিতে পারে, ধরো বললো যে একটা বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বস্তুটার 2 সেকেন্ড পরে বেগটা হয়ে গেছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে বলো এখানে ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে? বেগ দেখো বাড়ছে, তাহলে ত্বরণ হচ্ছে। আর মানটা ত্বরণের বার করবো কি করে? ত্বরণ সমান হচ্ছে, ঠিক আছে? এখানে এগুলো সব দিক দিয়ে নিয়ে, এগুলো দিক মানে তোমরা যেহেতু এখন নিচু ক্লাসে সেহেতু আমি এইভাবে শুধু মানটা লিখে দিচ্ছি, কিন্তু উঁচু ক্লাসে যখন উঠবে তখন দেখবে এগুলো দিকগুলোকেও কিন্তু তোমাদের দিতে হবে। তাহলে এখানে ত্বরণের মানটা যদি আমাকে শুধু বার করতে হয় তাহলে কি করব? অন্তিম বেগ, এই হচ্ছে ফর্মুলা, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই হচ্ছে সময় বা সময়ের পরিবর্তন। তাহলে অন্তিম বেগ কত? 6, প্রাথমিক বেগ কত ছিল? 2,
সময় কত লেগেছে 2, তাহলে 4/2, 4/2 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম ছোট ছোট গাণিতিক সমস্যা কিন্তু তোমাদের আসতে পারে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার বলো এটা একটু, যে একটা ট্রেনের সকাল 6টায় আমরা দেখলাম তার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর সকাল 7টায় তার বেগের মানটা হয়ে গেছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত? সকাল 6টা থেকে 7টার মধ্যে ত্বরণ কত? তাহলে ত্বরণের ফর্মুলা কি বলেছি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়ের পরিবর্তন। 6টা থেকে 7টা, তাহলে কতক্ষণ পরিবর্তন হচ্ছে? 1 আওয়ার। 1 আওয়ার বা 1 ঘন্টা। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 40। এককটা মিটার পার সেকেন্ড হবে না কিন্তু, এখানে কিলোমিটার, আর টাইমটা আমরা আওয়ারে নিয়েছি, তাহলে এককটা কি হয়ে যাবে? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমাদের যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারে বলে, তাহলে ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে করবে। শর্টকাট আমি একটা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 5/18, এটা দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে মিটার পার সেকেন্ডে এটা চলে আসবে। ঠিক আছে, এবার কাটাকাটি করবে, 2 দিয়ে কাটবে 20, 2 দিয়ে কাটবে 9, তার মানে হচ্ছে 100/9। এর অ্যান্সার আসবে 100/9। 1 মিনিট সরি, এটা আওয়ার স্কোয়ার হবে। ঠিক আছে, এটা আওয়ার স্কোয়ার হবে, এটা আওয়ার স্কোয়ার হবে, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার দরকার নেই। ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ার স্কোয়ারই রেখে দেবে। ঠিক আছে, তোমাদের কিলোমিটার পার আওয়ার স্কোয়ার থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেবে না। বেশ, তাহলে এটা ত্বরণ গেল। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র।